ভোর ৬টায় ব্যালকনি থেকে নীলনদ। আজ মিশরের প্রাচীন রাজধানী কায়রোর পর দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়া যাব। কায়রো থেকে দূরত্ব প্রায় ২২০ কিলোমিটার। নীলনদের বদ্বীপের শুরু কায়রো থেকে। উত্তর দিকে আলেকজান্দ্রিয়ার কাছে গিয়ে ভূমধ্য সাগরে পড়েছে। রেডি হয়ে নিচে ডাইনিংয়ে ব্রেকফাস্টের জন্য গেলাম। অনেক কিছু আইটেম রয়েছে, কিন্তু এত কিছু খাওয়ার সময়ই নেই। আর তাছাড়া সকালে এত কিছু খাওয়াও যায় না। বেশ বড় হোটেল, অনেক কিছু সুবিধে রয়েছে, ভিতরে সবটা ঘুরে ওঠার সময়ই পাচ্ছি না। ব্রেকফাস্ট করে গাড়িতে ওঠার আগে একটু দেখে নিলাম। আজকে আমাদের গন্তব্য আলেকজান্দ্রিয়া। এটি ভূমধ্য সাগরের তীরে অবস্থিত মিশরের একটি প্রধান বন্দর ও শহর। এখানে ভূমধ্য সাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়, অর্থাৎ গ্রীষ্মকালে এখানে বৃষ্টি হয় না, কিন্তু শীতকালে এখানে বৃষ্টি দেখা যায়। এখানকার বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্য ও কালচারের মধ্যে প্রাচীন মিশর, গ্রিক ও রোমান সংস্কৃতির মিশ্রণ লক্ষ্য করা যায়। বর্তমানের আধুনিক মিশর ঘুরতে এসে প্রাচীন মিশরের ইতিহাস সম্পর্কে জানতেই হবে, কারণ এখানকার প্রতিটি আনাচে কানাচে ইতিহাসের উপস্থিতি চোখে পড়বেই। প্রাচীন মিশর বা ইজিপ্টে, অর্থাৎ আপার ইজিপ্ট, লোয়ার ইজিপ্টে আলাদা আলাদা রাজা, রাজ্য এবং তাদের আলাদা সিম্বল, ক্রাউন ইত্যাদি সব ছিল। মিশরীয়রা বিভিন্ন দেবতারও পুজো করত। অবশ্য ইজিপশিয়ানদের মধ্যে একটা মিল ছিল, যেমন প্রত্যেকের প্রায় একই ধর্ম, ভাষা এবং সবার উপরে বলা যেতে পারে প্রত্যেকে সূর্যকে প্রধান দেবতা হিসেবে মানত। সূর্য রা নামে পূজিত হতো। মেনেস হলেন প্রাচীন ইজিপ্টের প্রথম শাসক বা ফেরাও বা নেতা, যিনি আলাদা রাজ্যগুলিকে একসাথে করে শাসন করতে সক্ষম হয়েছিলেন। সময়টা ছিল ৩২০০ থেকে ৩০০০ বিসির মধ্যে। অতএব ফেরাওরা ছিল প্রাচীন ইজিপশিয়ান রুলার। পরবর্তীকালে অনেক বিদেশিরা মিশরকে শাসন করেছে। আমরা আলেকজান্দ্রিয়ার উদ্দেশ্যে 7:30 AM যাত্রা শুরু করলাম। আমরা যতদিন মিশর ঘুরেছি ততদিন আমাদের সাথে গাড়িতে একজন পুলিশ কর্মী থাকতেন, যাতে আমরা কোনো অসুবিধে, হঠাৎ করে কোনো আক্রমণের মধ্যে না পড়ি। মিশর সরকার থেকে প্রতিটি ট্যুরিস্ট গ্রুপের জন্যই এই ব্যবস্থা থাকে। Shortly we'll come into the beginning of the highway. Is a freeway actually to Alexandria. Driving to Alexandria, we need first to cross the river Nile, going further to the west and reaching the desert. কায়রো থেকে আলেকজান্দ্রিয়া যেতে গেলে প্রথমে নীল নদ ক্রস করতে হবে এবং তারপরে আমরা পশ্চিমের মরুভূমিতে পৌঁছব। একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম, বাড়িগুলিতে কোনো প্লাস্টার করা নেই। কয়েকটা বাড়িতে একটু হলুদ হলুদ রং, অন্য কোনো রং দেখতেই পেলাম না। বৃষ্টি খুব অল্প এবং দিনের বেলায় প্রচণ্ড সূর্যের তেজ, মাঝে মাঝে জোরে জোরে হাওয়া বয়। এই কারণে হয়তো রং ও প্লাস্টারের ক্ষতি হয়। 2011 থেকে 17 সালের মধ্যে মিশরে একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই সময় তাড়াহুড়ো করে অনেক ইল্লিগাল কনস্ট্রাকশন হয়েছিল। অনেক বাড়ির কিছু অংশ ভাঙা। গাইডের কাছে শুনলাম অনেক ইল্লিগাল কনস্ট্রাকশন সরকার থেকে ভেঙে দিয়েছে। সবটা এখনো সম্ভব হয়ে ওঠেনি। এখন আমরা নীল নদ ক্রস করে কায়রো শহরের অপোজিটে গিজার ওপর দিয়ে যাচ্ছি। দূর থেকে পিরামিডের চূড়ো দেখা যাচ্ছে। On the 6th of October 1973, Egypt started the war against Israel to restore Sinai, because the peninsula of Sinai was occupied by the Israelis in the 6 Days War of 1967. So it took us 6 years to get ready to fight back again and to get our land free. That is why the day has become a national day here in Egypt. 6th of October New City, 6th of October Bridge, 6th of October Hospital, 6th of October School. But it seems that the Egyptians are very proud of this day. 331 BC-তে গ্রিক সম্রাট আলেকজান্ডার পার্সিয়ান কন্ট্রোল থেকে মিশরকে মুক্ত করে নিজের দখলে নিয়ে আসে। আলেকজান্দ্রিয়া শহরের সৃষ্টি হয়। 323 BC-তে আলেকজান্ডার মারা যান। এরপরে আলেকজান্ডারের অনুগামী
টলেমির রাজত্ব শুরু হয়। টলেমির সময় আলেকজান্দ্রিয়ার সব দিক দিয়ে আরও উন্নতি হয়। গ্রিক পিরিয়ড ক্লিওপেট্রার শাসনকাল অর্থাৎ 30 BC পর্যন্ত চলেছিল। ক্লিওপেট্রার মৃত্যুর পর এই অঞ্চল রোমের দখলে চলে যায়। 641 AD-তে আরবরা এই অঞ্চলের দখল নেয়। আরবদের সরিয়ে আসে তুর্কিরা। 1798-এ নেপোলিয়নের ফরাসি সৈনিকরা এই শহরের দখল নেয়। খুব শীঘ্রই ব্রিটিশরা ফরাসিদের কাছ থেকে ক্ষমতা দখল করে। 74 বছর ধরে ব্রিটিশরা ইজিপ্টকে কন্ট্রোল করেছিল। 1956-এ মিশর পুরোপুরি স্বাধীনতা লাভ করে এবং রাজতন্ত্রের অবসান হয়। রাজতন্ত্রের অবসান এবং প্রজাতান্ত্রিক মিশর সৃষ্টির ব্যাপারে মিশরীয় লিডার আবদেল নাসেরের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা আলেকজান্দ্রিয়ার কাছাকাছি চলে এসেছি। রাস্তার দুধারে অনেক শস্যক্ষেত্র লক্ষ্য করা যাচ্ছে। ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্ভুক্ত হওয়ার জন্য আঙুর, কমলা, অ্যাপ্রিকট ইত্যাদি ফলেরও চাষ হচ্ছে। So today we've been totally 5 Egyptian governorates: Cairo, Giza, Menopia, and Bahira, Alexandria. Egypt is very big square, very big piece of desert, almost 1 million square kilometers. Only 5 to 6% of this entire space is used by the Egyptians. It is a very small strip along the river Nile of average width 12 kilometers. Further to the east is desert, further to the west is desert. Nobody wants to live in the desert. নীলনদ ও ভূমধ্যসাগরের মোহনায় আফ্রিকা মহাদেশের মিশর রাষ্ট্রের বন্দর শহর আলেকজান্দ্রিয়া। এর উত্তরে ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপ, দক্ষিণে শস্য শ্যামলা নীলনদ অববাহিকা, পূর্ব ও দক্ষিণ পূর্বে এশিয়া মহাদেশ। আলেকজান্দ্রিয়ার এই গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান বারবারই বিদেশিদের আকৃষ্ট করেছে এবং এখানকার সভ্যতা ও সংস্কৃতিকে প্রভাবিত করেছে। But the Egyptians themselves were not happy with the Persians, because the Persians didn't show that much respect for the Egyptian religion and the Egyptian gods. That is why the Egyptians waited for a good chance to kick them out of the country. The chance was available at the time of Alexander. Only rich people were able to mummify their dead bodies. But starting from the Roman period, cremation has become also allowed here in this country. That is why down there we won't find only coffins, stone coffins, but we will find also some kind of what is called locally, some niches or cuts on the walls with the urn, with the ash in there. So hundreds but thousands of this locally are cut down there, which means that thousands and thousands of people have been buried there, whether as bodies or as ash in urns. আমরা এখন ক্যাটাকম্বস অফ কম এল শোকাফাতে এসেছি। এর সময়কাল 2nd সেঞ্চুরি এডি থেকে 4th সেঞ্চুরি এডির মধ্যে। ভূগর্ভস্থ এই সমাধিক্ষেত্রটি মধ্যযুগের 7ম আশ্চর্যের মধ্যে একটি। এই সমাধিক্ষেত্রটিতে 3টি ফ্লোর রয়েছে। এখানকার স্থাপত্য শৈলীতে মিশরীয়, রোমান ও গ্রিক নিদর্শন লক্ষ্য করা যায়। চারিদিকে অনেক লিপি বা ভাস্কর্য শোভিত সমাধার রয়েছে। ভিতরে যেতে গেলে এন্ট্রি ফি লাগে। ক্যাটাকম্বে নামছি আমরা স্টেপ বাই স্টেপ। A oração, a reza, dentro dos túmulos também.
E uma vez também eles, onde eles estariam sentados para comer pepino. Okay, Karen, mind yourself. Ok. So, ladies and gentlemen, where are we? Where are we? Planet Earth. So we are in the catacomb. And as I mentioned, catacomb is multi-floored cemetery. Tombs cut in the ground, in the rock. And the ground needs altered there is not always fine sand. The ground is more rocks. So it was also limestones, so very soft to be cut. As I mentioned, this tomb was originally a private tomb, belonged to a very rich family, lived here in the 1st or the 2nd century AD. And later on has become public. What people had to do, they had to make more tunnels, cutting more tunnels, making more space for their dead bodies. And later on in Roman period, they started mummified, then putting here. Some other cremified, burned. Put in organ and Hindus. Put in the organs. One locus for one family. Okay? So one per family. মামিফাইড করে এখানে রাখা হতো ঘরগুলোতে। No. One family for the urn. For one family? For the coffin, for the mummification, one person. As per choice of the family. One per person, yeah. But this is more expensive, yeah. Mummifying the body is more expensive. And you have also your private space. So this is for the ash. So many people can be buried here in one. These are tombs. One after another. Yes. Yeah, the entire place is cut in the rock. And here we can see the entrance to the main tomb. 3 different sections. Over here we have 2. Okay. Down there is our monument. সমাধি ক্ষেত্রের মধ্যে জায়গার তুলনায় টুরিস্ট অনেক বেশি হয়ে গেছে, খুব গরম লাগছে। এখানে ওসাইরিস নিজে শুয়ে আছে। ওসাইরিসের মৃত্যুর পর তার ফার্স্ট মমিফিকেশন কে করেছিল, দ্যাট ইজ দ্য অ্যানুবিস। যেহেতু অ্যানুবিস প্রথম এটা করেছিলেন, করার পরবর্তীকালে যেটা করা হতো, যখনই এরপরে মমিফিকেশন করা হতো, এই যে চেম্বারটা দেখছেন, দিস ইজ নোন অ্যাজ দ্য সার্কোফেগাস। এর মধ্যে মমি থাকতো। এটা একটা তোলা যায়, তারপরে আরেকটা বাক্স, তারপরে এটা। তিনি শুয়ে আছেন, এই ছবিটা যখন রয়্যাল ফ্যামিলিতে মমিফিকেশন করা হতো, এই ছবিটাকে রাখাই হবে। ক্যাটাকম্বস দেখার পরে পম্পেই পিলারের পাশ দিয়ে যাচ্ছি। এই বিজয় স্তম্ভটি রোমান সম্রাট ডায়োক্লেশিয়ানের সম্মানার্থে 298 থেকে 302 এডির মধ্যে নির্মিত হয়েছিল। আলেকজান্ডার পরবর্তী টলেমির রাজত্বকালে সেরাপিয়াম মন্দিরের ধ্বংসাবশেষের পূর্ব পাশে এটি অবস্থিত। এই পিলারের উচ্চতা প্রায় 27 মিটার। Muhammad Ali, not the famous boxer, or Muhammad Ali is establisher of the royal family here in the modern here in Egypt, and this family got the reins of the country starting from 1805 up till 1952. And have a look here on the left hand side and see this man on the horseback. This is Ibrahim Pasha. So the family of Muhammad Ali reigned the country for more than 150 years. Ibrahim Pasha was the elder son of Muhammad Ali, and who was commander of the Egyptian army at the time of his father. So this part of the city is almost
first established 170, 180 years ago. That is why if you take a look at the architecture of the building, you'll see European architecture. Over there you can see this monument of the unknown soldiers here in Alexandria. The pillars are made of white marmor. It was placed here back to the time of King Fuad. Talking about the 40s. King Fuad and his son King Farouk, last king of Egypt. Memorial of unknown soldiers. And taking a look over there, you can see the fortress by sea. আমরা এখন ভূমধ্য সাগরের তীরে অবস্থিত কোয়াদবে দুর্গের পাশ দিয়ে যাচ্ছি। সুলতান কোয়াদবে তুর্কিদের আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই দুর্গ স্থাপন করেছিলেন। At that time, the Egyptian ruler Qaitbay was suspicious about the Ottoman. And maybe they changed their mind. Instead of invading Europe, they can come and try to invade Egypt. That is why he established this fortress to defend Alexandria and Egypt at the same time against any attacks might happen by the Ottoman. That's the fortress. This is the Mediterranean. And on the left-hand side to the fortress. Actually, this fortress was built instead of the lighthouse of Alexandria. Instead of the fortress, there used to be the lighthouse of Alexandria, which is considered one of the ancient seven wonders of the world. It was like a skyscraper at that time for guiding the ships having an easily docking here at night in the harbor of the city. But in the 1st century AD, and the lighthouse is back to Ptolemy II, we are talking about almost 250 BC. কায়রো থেকে আলেকজান্দ্রিয়া আসতে আমাদের প্রায় 3 ঘন্টা সময় লেগেছে। ওখানে মহারাজা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে সবাই খেতে ঢুকলাম। ওনার ইজিপশিয়ান কিন্তু ইন্ডিয়ান থালি পাওয়া যায়। আমাদের সাথে গাড়িতে করে যে পুলিশ কর্মী এসেছেন তিনি দাঁড়িয়ে রয়েছেন। রেস্টুরেন্টের মালিক ও তার ছেলে যথেষ্ট ভদ্র ও অমায়িক। চেহারার মধ্যে ইউরোপীয় ভাব রয়েছে। 15 বছরের জাকির মোহাম্মদ একটু লাজুক কিন্তু মিশুকে। রেস্টুরেন্টের সামনেই সমুদ্র। ছোট থেকে ভূমধ্য সাগর সম্পর্কে পড়েছি। স্টুডেন্টদেরকে হিমালয়ের উৎপত্তি পড়াতে গিয়ে টেথিসের অংশ হিসেবে অনেকবার ভূমধ্য সাগরের কথা বলেছি। অনেক দিনের মনের ইচ্ছেটা আজ একেবারে সামনে। সময় অল্প, তবুও কিছুটা আপন মনে সময় কাটালাম। প্রাচীনকালের বৃহত্তম লাইব্রেরি আলেকজান্দ্রিয়ায় ছিল। স্থাপন করেছিলেন সম্ভবত টলেমি II। সম্ভবত 246 BC থেকে 284 BCর মধ্যে হয়েছিল। প্ল্যান করা হয়েছিল টলেমি I এর সময়। অনেক জ্ঞানীগুণী ব্যক্তি এখানে ছিলেন। গ্রিক ভূগোলবিদ এরাটোস্থেনিস ছিলেন প্রধান লাইব্রেরিয়ান। 3rd সেঞ্চুরি BCতে এরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেছিলেন। প্রাচীনকালে ইজিপ্টে লেখার জন্য প্যাপিরাস শিট ব্যবহার করা হতো। 48 BCতে ক্লিওপেট্রার রাজত্বকালে সিভিল ওয়ারের সময় রোমান সম্রাট জুলিয়াস সিজার জাহাজে আগুন লাগিয়েছিলেন। তার ফলে শহরের একাংশ ও লাইব্রেরি ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে খ্রিস্টানরা পৌত্তলিকতার সঙ্গে যুক্ত লেখাগুলি নষ্ট করে এবং মুসলিমরাও ইসলাম ধর্মের সঙ্গে সম্পর্কিত নয় এমন লেখাগুলি নষ্ট করে। 2002তে নতুন লাইব্রেরি বিবলিওথেকা আলেকজান্দ্রিনা স্থাপিত হয়েছে। অ্যালফাবেট সহযোগে ডিস্কের ডিজাইন সামনে রয়েছে। রিডিং রুমে একসাথে 2000 লোক বসতে পারে। এছাড়াও ইতিহাস, সায়েন্সের সম্পর্কিত মিউজিয়াম রয়েছে। এখানে অনেক কম বয়সী স্টাফ রয়েছে। প্ল্যানেটোরিয়ামও আছে। লাইব্রেরি থেকে বেরিয়ে সামনে একটা কলেজ দেখতে পেলাম। বিদায় আলেকজান্দ্রিয়া। আজ আর কাল 2 দিন কায়রোতেই থাকবো। কায়রোর রাস্তায় একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ বা ট্রাফিক সিগন্যাল দেখলাম না, যার ফলে যে যেরকম পারছে যেদিকে ইচ্ছে যাওয়ার স্বাধীনতা পাচ্ছে। খুব ফাস্ট ট্রাফিক লক্ষ্য করা যায়। কায়রোর খুব অল্প জায়গাতেই ট্রাফিক সিগন্যাল রয়েছে। মিশরে লেফট হ্যান্ড সাইড ড্রাইভার, সেই জন্য গাড়ি রাস্তার ডান দিকে দাঁড়ায় প্যাসেঞ্জার ওঠানামার জন্য, যা আমাদের দেশের ঠিক উল্টো। Hello everybody. Namaste, आपको स्वागत है।
কায়রো ফিরে আমরা একটা পারফিউম গ্যালারিতে গেলাম। সেখানে প্রথমে আমাদের হিবিস্কাস টি, কফি দিয়ে অভ্যর্থনা করা হলো। ইজিপ্টে প্রাচীনকাল থেকে হিবিস্কাস টি এর খুব প্রচলন রয়েছে। বিভিন্ন ভেষজ চায়ের সাথে ব্লেন্ড করে তৈরি করা হয়। রংটা একটু কালচে পিঙ্ক, খেতে একটু কষা হয়। কেনাকাটা কমপ্লিট করে আমরা হোটেলে ফিরলাম। হোটেলে যাওয়ার পথে রাস্তায় দেখলাম মাঠে খেলা হচ্ছে। হোটেলে পৌঁছলাম। ইজিপশিয়ান গানের মানে আমি বুঝতে পারছি না, কিন্তু ওদের সুর আমার দারুণ পছন্দের, মন ছুঁয়ে যায়। লাউঞ্জে বসে আরাম করে গান শোনার সময় নেই, এখন রেস্ট নিতে হবে, কারণ কাল সকালে নতুন স্পট।